তোমরা যারা রাবি সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ, জাস্ট 10টা মিনিট আমাকে সময় দাও, দেখো তোমাদের জন্য কি ম্যাজিক জিনিসটা দেখাতে যাচ্ছি। আচ্ছা, আমি তোমাদের গত 2 দিন আগে সাম্প্রতিক জিকের উপর 100টা প্রশ্ন দিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো, ওই ভিডিওটা প্রচুর ভিউ হয়েছে, প্রচুর স্টুডেন্ট ওটাতে রেসপন্স করেছো, তাই না? আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হলো, এই ভর্তি পরীক্ষায় গত 2 দিন আগে তোমাদের যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিও থেকে হুবুও দেখো কোন কোন প্রশ্নটা কমন চলে আসছে, জাস্ট একটু তোমরা দেখো। এখানে দেখো 12 নম্বর যে প্রশ্নটা আছে, একটু দেখো তো ভাইয়া। 12 নম্বর, মুদ্রাস্ফীতি ঘটে। আচ্ছা, আমি কি মুদ্রাস্ফীতি নিয়ে ওই ভিডিওতে আলোচনা করেছি না? সম্ভবত 8.23 সেকেন্ডে তোমাদের ওই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি। আমি জাস্ট তোমাদের একদম প্রুফ সহ দেখাচ্ছি যে কিভাবে আমাদের আলোচনা থেকে একদম হুবুও, মানে লাস্ট কয়েকদিনের 1 সপ্তাহের আলোচনা থেকে হুবুও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসছে। এখন তুমি হয়তো রাবির জন্য প্রস্তুতি নিতে পারো, চবে যাবি, গুচ্ছ, যে কোনো ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিতে পারো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাটা হলো, এর যে প্রশ্ন প্যাটার্নের তাৎপর্য তোমার অনেক 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 বেশি, কারণ এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড। সব ইউনিভার্সিটি কিন্তু ঢাবিকে ফলো করে। দেখছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ার পরে সাধারণত অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলো হয়। সো এখানে কিন্তু অনেক কানেক্টিভিটির বিষয় আছে, জাস্ট ওটাও তোমাদেরকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তো এখানে যে 18 নম্বরের যে প্রশ্নটা ছিল যে বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠিত হয়, এটা কি আমি বলিনি? আমি গত 2 দিন আগে যে সাম্প্রতিক ক্লাস দিয়েছি ওখান থেকে হুবুও চলে আসছে, এটাও চলে আসছে, এটাও চলে আসছে। জাস্ট ভাইয়ারা তোমরা একটু দেখো কি বলেছিলাম আমি তোমাদেরকে। সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো 30শে নভেম্বর 2025। আসলে এটা ছিল আমাদের জন্য একটি যুগান্তকারী দিন। মুদ্রাস্ফীতি যারা বোঝেন না তাদের জ্ঞাতার্থে একটু এডিশনাল তথ্য দিয়ে রাখি যে মুদ্রাস্ফীতি হলো মুদ্রার প্রয়োজনীয়তার সাপেক্ষে মুদ্রার সরবরাহের আধিক্যতা। মানে আপনার যে পরিমাণ মুদ্রা দরকার একটা স্থিতিশীল বাজার কাঠামোর জন্য, তার থেকে যখন মুদ্রার সরবরাহটা বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। আচ্ছা, ঠিক আছে, তোমরা এটা তো দেখলে, তাই না, যে আমি হুবুও তোমাদের ওইখানে বলে দিছি এবং গুরুত্ব দিয়ে বলছি যে ভাই এটা মোস্ট ইম্পর্টেন্ট। গুরুত্ব দিয়ে বলেছি না? ওই সময় আমি গুরুত্ব দিয়ে বলছি, দেখো হুবুও চলে আসছে। আচ্ছা, তুমি নর্মালি একটা বিষয় দেখো তো, তোমার সারা জীবনে তুমি যা পড়েছো সেটাই কিন্তু তোমার অ্যাডমিশনের প্রস্তুতি। এমনটা না যে তুমি এইচএসসির পরে 2 মাস প্রিপারেশন নিয়েছো, ওইটা তোমার অ্যাডমিশনের প্রস্তুতি না। অ্যাডমিশন জিনিসটা যদি এমন কেউ মনে করো সে বোঝেই না অ্যাডমিশন জিনিসটা কি। আচ্ছা, এবার তুমি সারা জীবনও ধরলাম না, আমি তোমার ইন্টারমিডিয়েটের 2 বছর আর অ্যাডমিশনের পরে ধরলাম 3 মাস, তুমি গত 25 মাসে ভাই যা শিখেছো তার উপর ভিত্তি করে তুমি কি 40টা প্রশ্ন রাইট আনসার করতে পেরেছো? তুমি নিজের কাছে প্রশ্ন করো। আচ্ছা, তুমি 45টা পেরেছো? নিজের কাছে প্রশ্ন করো। 30টাও পেরেছো? নিজের কাছে প্রশ্ন করো। অনেক পাবলিক আছে 25টাও পারেনি, 20টাও পারেনি। আমি তোমাকে একটা 2 দিন আগে ভিডিও দিয়েছি, মাত্র 30 মিনিটের একটা ভিডিও। 30 মিনিটের একটা ভিডিও থেকে বা একটা শিক্ষণ থেকে তুমি 2 মার্ক পেয়েছো। এবার তোমার সারা জীবনের নলেজের সাথে তুমি এই জিনিসটা একটু কানেক্ট করার চেষ্টা করো যে এই আলোচনাটা তোমার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ ছিল। এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে 7 নম্বর যে প্রশ্নটা, যে 61তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটা, মানে কোন জেলার পাট, এটা আমি তোমাদেরকে বলেছি না? জিআই পণ্যের উপর আমি মাত্র 4 মিনিটের একটা ক্লাস দিয়েছিলাম। ওই 4 মিনিটের ক্লাসে আমি এটার একদম মানে এ টু জেড সবকিছু তোমাদের ধারণা দিয়ে দিয়েছি, পোস্টমর্টম করে দিয়েছি এই তোমার ফরিদপুরের পাট সম্পর্কিত যা যা তথ্য আছে। 2টা প্রশ্ন একসাথে বললাম। বাংলাদেশের সর্বশেষ যেটা 60তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ফরিদপুর জেলার ফরিদপুরের পাট। তো বাংলাদেশের পাট শিল্প একটা সময় খুব বেশি সমৃদ্ধ ছিল এবং এই রিসেন্টলি কিন্তু এই পাটটা বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আচ্ছা, ভিডিওতে আমি তোমাদের 60তম বলছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার আসছে হলো 61তম, কিন্তু প্রকৃতপক্ষে ওটা ওই পাটকেও আসছে, কারণ এখানে আসলে সোর্স 2টা। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সোর্স থেকে নিছে সেটা হলো পেটেন্ট সোর্স থেকে সরাসরি নিছে, কিন্তু ওটা হলো প্রাইভেট সোর্স। কিন্তু তুমি যদি উইকিপিডিয়াতে যাও দেখো জিআই পণ্য তোমার পাটকে কিন্তু 60তম জিআই পণ্য হিসেবে দেওয়া আছে। ওইটা তো আমার বিতর্কের বিষয় না, কারণ ওখানে তমও চাইনি, চাইছে হলো কোন জেলা, এটা তো তোমাকে স্পষ্ট জানানো হয়েছে, তাই না, যে ফরিদপুরের পাট। COP30 সম্মেলন বা জলবায়ু বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন, এ বিষয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি। 6 মিনিটের একটি ভিডিও ছিল, এই ভিডিওতে আমি এ টু জেড বাই সব কিছু বলেছি। দেখো এখান থেকে কিন্তু সরাসরি প্রশ্ন চলে আসছে, এই যে 27 নম্বর যে প্রশ্ন,
নিচের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে? আরে ভাই, প্যারিস চুক্তিটা কি? প্যারিস চুক্তিটা হলো জলবায়ু চুক্তি। এই জলবায়ু চুক্তি থেকে সরে আসছে কে? যুক্তরাষ্ট্র সরে আসছে। দেখো, আমি তোমাকে ভিডিওতে আলোচনা করেছি, দেশটির জলবায়ু কূটনীতির অফিস বন্ধ করে দেওয়া হয় যুক্তরাষ্ট্র। তো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য, যে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবথেকে বেশি দায়ী দুইটা দেশ, একটা হলো চীন আর একটা হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র শুধুমাত্র এই সারা পৃথিবীতে যে গ্লোবাল ওয়ার্মিং বা যে ক্লাইমেট চেঞ্জ, এটার যে ক্ষতিগ্রস্ত ভালনারেবল যে কান্ট্রিগুলো আছে তাদের ক্ষতিপূরণ দিবে না। এই জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এই জলবায়ু পরিবর্তনের সংক্রান্ত বিষয়গুলো থেকে কিন্তু নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। বিশেষত ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিন্তু তিনি এই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তাদের অফিসগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। আচ্ছা, ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে সরাসরি কিন্তু প্যারিস চুক্তি থেকে সরে আসছে এটা বলা হয়নি, কারণ জলবায়ু চুক্তিটা প্যারিস চুক্তি, কিন্তু আমি কিন্তু স্পষ্ট করে বলছি যে যুক্তরাষ্ট্র সরে আসছে। ঠিক আছে, যুক্তরাষ্ট্র সরে আসছে, এই জিনিসটা কিন্তু আমি স্পষ্টভাবেই কিন্তু বলে দিয়েছি যে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প আসার পরে তার জলবায়ু সংক্রান্ত সকল কার্যক্রম গুটিয়ে নিয়েছে। কেন নিয়েছে সেটাও কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি। ঠিক আছে, সো এটা কিন্তু বুঝতে হবে। সবসময় যে একদম হুবুও তোমাকে যেটা দেওয়া হবে ওইটাই যে চলে আসবে বিষয়টা এমন না, ওইটার আঙ্গিকে তোমার প্রশ্ন চলে আসতে পারে, এটাও তোমাকে কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এবার তোমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রশ্নটা দেখো। গত 7 দিন আগে আমাদের ইংরেজি ইনস্ট্রাক্টর আবু তালেব কিন্তু ইংরেজির উপর একটা ক্লাস নিয়েছে। একটা মাত্র লেকচার শিট থেকে ভাই 4টা প্রশ্ন চলে আসছে। একটা মাত্র লেকচার শিট, কতদিন আগের ক্লাস নেওয়া? মাত্র 7 দিন আগের ক্লাস নেওয়া। এখন আমাদের তো ক্লাস চলতেছে সেই গত 3 মাস ধরে। তো এই 3 মাস ধরে যে আমরা কতগুলো ক্লাস নিয়েছি, কত আলোচনা হয়েছে, এখন ওই সব বিষয় কিন্তু আমরা এখন খুঁটে খুঁটে বের করতে পারবো না যে কোন ক্লাসে কোন জায়গায় কি আলোচনা করছিলাম। এটাকে আদেও মনে রাখা সম্ভব? সম্ভব না। আমরা কিন্তু তোমাদের রেফারেন্স হিসেবে দেখাচ্ছি এই যে লাস্ট 2-3 দিন বা 4-5 দিনের মধ্যে যে ক্লাসগুলো হয়েছে, ওই ক্লাসগুলোতে আমরা যা আলোচনা করছি ওইখান থেকে তোমাদের দেখো হুবুও চলে আসছে। আর বেশিরভাগই আমরা তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেগুলো হলো 2-1টা যে ছোট ছোট ফ্রি ক্লাস দিয়েছি, মানে 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, হুবুও ওই ক্লাস থেকে কমন চলে আসছে। আর এই যে টোটাল যদি তুমি প্রশ্নের বিষয়টা দেখো, মানে যে 60টা প্রশ্ন দেখো, এগুলো কিন্তু আমরা ক্লাসে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করছি। প্রত্যেকটা বিষয়ে আমি ডিটেলস তোমাদের সাথে, আমি না, আমাদের পুরো টিম তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছে। আচ্ছা, তুমি এখানে 1 নম্বর প্রশ্নটা দেখো তো। এই যে 1 নম্বর প্রশ্নটা, এই 1 নম্বর প্রশ্নটা কিন্তু আমিও তোমাদেরকে মাত্র 2 মিনিটের একটা ভিডিওতেই কিন্তু আলোচনা করেছি। কোনো একটা সাবজেক্ট যদি এই যে অ্যালং উইথ, খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন চলে আসে। অ্যালং উইথ, টুগেদার উইথ, শুধু কি আমিই পড়েছি, আমাদের অন্যান্য ইনস্ট্রাক্টররাও দেখো কি পরিমাণ এই টপিক্সের উপর হাইলাইট করছে। তুমি জাস্ট একটু ভিডিওটা দেখো ভাই। খুবই গুরুত্বপূর্ণ। টুগেদার উইথ, অ্যালং উইথ, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, খুবই গুরুত্বপূর্ণ। টুগেদার উইথ। আচ্ছা, এবার তুমি এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু দেখো। আমাদের ইংরেজি ইনস্ট্রাক্টর আবু তালেব তোমাদেরকে কিন্তু বলে দিছে, আবু তালেব ভাইয়া কিন্তু তোমাদেরকে একদম গুরুত্ব দিয়ে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথা থেকে প্রশ্ন আসে, মেটাফোর এবং সিমিলি থেকে প্রশ্ন আসে, এবং বিশেষভাবে হাইলাইট করছে যে মেটাফোর সিমিলি থেকে প্রশ্ন আসে। দেখো সরাসরি চলে আসছে কিনা, দেখো ভিডিও রেফারেন্স দেখো তুমি। লিটারেচারে সব কিছু করবে না, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে লিটারেচার থেকে কিন্তু একটা করে থাকে। লিটারেচার করতে রাখে। লিটারেচার বিশেষ করে যে দেখবা যে ফিগার অফ স্পিচ, ওই লিটারেরি টার্ম যেগুলো ফিগার অফ স্পিচ, লিটারেরি টার্ম, যেমন সিমিলি, মেটাফোর, অক্সিমোরন, তারপরে কি হাইপারবোল, প্যারাবোল, তারপর কি সনেট, এই যে বিষয়গুলো, ব্যালট, এই বিষয়গুলো থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে। বিশেষ করে সিমিলি এবং মেটাফোর, এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন করে। আমরা কিন্তু এভাবে শিক্ষার্থীদেরকে বলে দিই যে কিভাবে তোমার প্রশ্নগুলো আসে। আমরা কিন্তু গুরুত্ব দিই, আমাদের ক্লাসের কিন্তু বৈশিষ্ট্য এটাই। আমাদের একটা লেকচার শিটে অনেক আলোচনা থাকে, কিন্তু আমরা যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো কিন্তু এভাবে গুরুত্ব দিয়ে বলে দিই, এবং ওইগুলো থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। এই জন্য কিন্তু ক্লাসের গুরুত্ব। আর এগুলো কিন্তু আমরা সবই পেইড বেজে প্রত্যেকটা লেকচারের কিন্তু ডিটেইলস আলোচনা করি। ঠিক আছে, দেখো এই 2-1টা ফ্রি ক্লাস দিয়েছি, 2 মিনিট, 1 মিনিট, ওইখান থেকে তাই হুবহু চলে আসছে। আর এইগুলো যদি তুমি নিয়মিত ক্লাস করো, তোমার কোনো বিষয়ের অজানা থাকবে, কোনো বিষয়ে তোমার অজানা থাকবে না যদি তুমি লেকচার শিট পড়ো এবং নিয়মিত ক্লাস করো। আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকলে কিন্তু তোমার এগুলো নিয়ে বিন্দুমাত্র ভাবনার কোনো সময় নাই। আচ্ছা, এখনও তুমি দেখো যে কন্ডিশন থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা প্রশ্ন আসছে, এই যে 7 এবং এই যে 4 নম্বর।
দেখো ভাই, এই দুইটা প্রশ্ন হুবহু আমরা এই গত 7 দিন আগে আমাদের একটা লেকচারে এই সবগুলো বিষয়ে আলোচনা করছি। মানে এটাও আলোচনা করছি, কন্ডিশন আলোচনা করছি, ওই ক্লাসের শেষে গাইডলাইনমূলক হিসেবে এই লিটারেচারের কথাও বলছি। এখন তোমরা যারা রাবি, চবি বা জাবি বা অন্যান্য ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা মনে করতে পারো এটা কি আমাদের জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ, এটা আমাদের জন্য, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমাদের সেন্স বোধটাকে একটু জাগ্রত করতে হবে ভাই, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটিটাকে একটু সমৃদ্ধি করতে হবে, এনরিস্ট করতে হবে। কারণ বুঝতে হবে যে ভাই ইউনিভার্সিটি কোথা থেকে প্রশ্ন করে। এটা তোমার এসএসসি বা এইচএসসির কোনো পরীক্ষা না, এটা তোমার মাথার ভিতরে আগে রাখতে হবে। এটা তোমার মাথার ভিতর থেকে ঝেড়ে পেলো যে এটা তোমার এসএসসি বা এইচএসসির পরীক্ষা না, এটা অ্যাডমিশন। এখানে বিশাল এক জগৎ রয়েছে, সিলেবাস রয়েছে। তুমি দেখো আমাদের একটা লেকচারে আমরা 4টা প্রশ্ন কমন আসছে একটা লেকচার থেকে। তুমি জাস্ট প্রুফ দেখো, প্রুফ দেখো রে ভাই, প্রুফ দেখো। আমাদের একটা লেকচারের উপর 2টা ক্লাস, ওখান থেকে দেখো এই 4টা প্রশ্ন কমন চলে আসছে, তুমি জাস্ট একটু দেখো। তাহলে এই যদি পাস্ট পারফেক্ট থাকে, যে হ্যাড প্লাস সিন, হ্যাড সিন মানে কি পাস্ট পারফেক্টে আছে, তাহলে এদিকে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিতরে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিতরে, এটা আই মাইট হ্যাভ এটা টোল, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিতরে, এটা হলো থার্ড কন্ডিশনাল। এটা মানে ইফের মতো, হ্যাড আই দ্বারা ইফের মতো অর্থ দেয়। হ্যাড আই বিন আ কিং, আমি যদি রাজা হইতাম, আই উড হ্যাভ হেল্প দ্য পোর, মানে আমি গরিবদের সাহায্য করতাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রে ভাই, আমরা তোমাদেরকে যাই বলি তাই প্রশ্ন চলে আসে, যাই বলি ওখান থেকেই প্রশ্ন চলে আসে। তুমি কোনো কিছু করতে হবে না, তোমার রাবির জন্য যে সময়টা আছে 1 মাস তো সময় পাচ্ছ, 1 মাস সময় আমাদের ইন্টেনসিভ কেয়ারে থেকে দেখো, তোমার যা পড়াবো তার থেকেই প্রশ্ন আসবে, যা সাজেশন করবো 100% ওই সাজেশন থেকে প্রশ্ন চলে আসবে। তোমরা যে দৌড়াদৌড়ি করো ভাই কি পড়বো বুঝতে পারতেছি না, বুঝি না যে কোথা থেকে প্রশ্ন আসে, সাজেশন পড়, সাজেশন পড়লেই এনাফ। কিন্তু সাজেশন পড়ে ওই পড়ার মধ্যেও আবার সাজেশন করতে হয়, তার জন্য ভাই ক্লাস করা লাগে, মেন্টর লাগে, সরাসরি মেন্টরের তত্ত্বাবধান লাগে। তো আশা করি তোমাদের সেন্স বোধটা একটু জাগ্রত হইলেও হয়েছে যে প্রশ্নগুলো কিভাবে আসে আর কোনগুলো তোমাদের পড়া দরকার। একটা পরীক্ষা দিয়েছো, এক্সপিরিয়েন্স অর্জন করেছো, যারা সেকেন্ড টাইমার ছিলে তারা ভাই প্রশ্নটা দেখো, দেখো যে ঢাবিতে কিভাবে প্রশ্ন আসছে, বোঝো, ওইভাবে রাবিতেও আসবে। এবং আমরা এইভাবে পড়াবো, রাবি থেকেও কমন পাবে, জাবি থেকে পাবে, চবি থেকে পাবে ইনশাল্লাহ।